কোনো কিছু ফিল করতে পারছো হর্ষা? দর্শন ওর আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে ওর হাতের পাতায় ঠোঁট ছোঁয়ালো। দম বন্ধ হয়ে আসছে অর্ষার, তাই দ্রুত হাত সরিয়ে নিল। দর্শন কিছুক্ষণ থেমে গিয়ে ফের প্রশ্ন করলো। নাকি এখন আর ভালোবাসো না? অর্ষা ওর প্রশ্নে চমকে ওর দিকে তাকালো। দর্শন জিজ্ঞাসুক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে, কিন্তু কোনো জবাব দিতে পারছে না। ওর কাছে কোনো জবাব না পেয়ে মলিন হাসলো, তারপর ধীর গলায় বলল, ফাইন। দর্শন ফাইন বলে পেছাতে লাগলো। ওর চোখ অর্ষার চোখে আটকেই আছে। এভাবে কেন পিছিয়ে যাচ্ছে বুঝতে পারছে না। ছাদের কিনারায় ঘেঁষে যেতে অর্ষার হুঁশ হয়। ওর বুক কেঁপে উঠল। দর্শন ছাদের কর্নারে কেন যাচ্ছে? কোনো অঘটন ঘটিয়ে ফেলবে না তো? দর্শন স্টপ, থামো বলছি। অর্ষা ওর দিকে দৌড়ে যাচ্ছে। দর্শন থামছেই না। ওর চোখে মুখে কিছু খেয়াল করছে। ম্লান মুখটায় কিঞ্চিত হাসি খেলা করছে। অদ্ভুত সে হাসি। দর্শন রেলিং ধরে দাঁড়ায়, নিচের দিকে তাকায়। পুরো দুনিয়া তুচ্ছ লাগছে, ঠিক সেদিনের মতো, সেই সকালটার মতো। বেঁচে থাকতে ইচ্ছে করছে না। এতগুলো বছর কম কষ্ট পায়নি, আজও পেল। আর বেঁচে থাকলে ভবিষ্যতেও পাবে। দর্শন রেলিং ধরে একবার রেলিংয়ে তুলে। অর্ষা পেছন থেকে ওকে ধরে ফেলে। কি করছো তুমি? পাগল হয়ে গেছো? আবার একই ভুল কেন করছো? অর্ষা ওকে টেনে রেলিংয়ের কাছ থেকে সরিয়ে আনে। দর্শন চিৎকার করে বলল, কি করব আমি? এভাবে আমি বাঁচতে পারবো না, পারবো না আমি তোমাকে ছাড়া বাঁচতে। অর্ষা মেঝেতে বসে পড়ল। বসে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। নিজেকে অনেক কষ্টে শক্ত করেছি, কেন বারবার দুর্বল করে দাও? অর্ষা কেঁদেই চলেছে। ওর কান্না থামছেই না। সারা শরীর ঘেমে নিয়ে একাকার। মনে সমস্ত কষ্টকে বৃষ্টি হয়ে ঝরাবে। দর্শন হাঁটু গিরে ওর সামনে বসলো। ওর মাথাটা নিজের প্রশস্ত বুকে চেপে ধরল। কেন গোপনে কষ্ট পাও? কেন আমাকে কষ্ট দাও? তুমি আমার হলে আমার আর কিচ্ছু চাই না। অর্ষা ঘর্মুক্ত মুখটা তুলে বলল, কিন্তু তুমি যদি কখনো বদলে যাও? আমি কখনো বদলাবো না, প্রমিস। আমি শীঘ্রই দুই পরিবারের সাথে কথা বলবো। যত দ্রুত সম্ভব আমি তোমাকে আমার করে নিতে চাই। অর্ষার ঘুম হচ্ছে না। বিছানায় এপাশ ওপাশ করে শুধু ছটফট করছে। দর্শন তো ধরা দিয়ে এসেছে, কিন্তু দর্শনের পরিবার, তারা কি বলবে? তারা কি ওকে মেনে নেবে? যদি মেনে না নেয়, যদি সময় পরিস্থিতি আর বাবা মায়ের প্ররোচনায় দর্শন বদলে যায়, তাহলে কি সহ্য করতে পারবে? এইসব প্রশ্ন অর্ষার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সকাল সকাল দর্শন ওকে কল করেছে, তখনও বিছানা ছাড়েনি। ঘুম ভাঙতেই ওর কথা মনে পড়ল। ওর মনটা বেশ ফুরফুরে। কল দিয়েই জিজ্ঞেস করল, হ্যালো অর্ষা, কি করো? অর্ষা গম্ভীর মুখে পাল্টা প্রশ্ন করল। এত সকালে? এই প্রশ্নে দর্শন চুপসে গেল। কেন সকাল সকাল কল দিতে পারি না? অর্ষার মনটা অশান্ত হয়ে আছে। রাতে ঘুম হয়নি, তাই মন মেজাজ দুটোই খারাপ। তবুও নিজেকে সামলে বলল, না মানে পারো তো, কিন্তু তোমার হসপিটালে যেতে হবে, তাই বললাম আর কি। দর্শনের কাছে অর্ষার কণ্ঠস্বর অন্যরকম লাগছে। নিশ্চয়ই কিছু নিয়ে ভাবছে। মনের ভেতর গুরুত্বপূর্ণ কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছে। দর্শন এসব আজ করতে পেরে কিছুটা ডিস্টার্ব হলো। অর্ষা কি নিয়ে ভাবছে? সিদ্ধান্ত থেকে সরে যাবে না তো? আবার দূরে কোথাও হারিয়ে যাবে না তো? বহু বছর আগে যেভাবে পালিয়েছিল সেভাবে আবার পালাবে না তো? দর্শন কোনো রকমে কল কেটে দিল। সিদ্ধান্ত নিল অর্ষা কিছু করার আগেই ওকে নিজের কোলে নেবে, ওকে কোনো সুযোগ দেবে না। অর্ষার অফিস শেষে দর্শন ওর জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। অর্ষা ওকে দেখে অবাক হলো। কিছু না জানিয়ে হুট করে চলে এলো। অর্ষাকে গাড়িতে বসতে বলল। অর্ষা গাড়িতে উঠে বসতেই দর্শন সরাসরি বলল, আজকে আমরা বিয়ে করব। অর্ষা ওর কথা শুনে থমকে গেল। দর্শনের মতো মানুষ এমন একটা কথা বলতে পারে ভাবতেই পারেনি। পরক্ষণে ভাবলো নিশ্চয় মজা করছে, কারণ এমন কিছু দর্শন করতেই পারে না। মজা করছো তাই না? দর্শন ড্রাইভ করতে করতে নিজের সিরিয়াস মুখখানা দেখিয়ে বলল, আমার মুখ দেখে তাই মনে হচ্ছে আমি মজা করছি? আমার মুখ তাই বলছে? অর্ষা ওর চোখ মুখে কোথাও দুষ্টুমির ছায়াও দেখতে পেল না। দর্শন, আর ইউ সিরিয়াস? তোমার মাথা ঠিক আছে? কথা নেই বার্তা নেই, বিয়ে? হ্যাঁ, বিয়েটা করে ফেলতে চাই। আমি আর কোনো রিস্ক নিতে চাই না। কি ধরনের রিস্ক? তুমি কিসের কথা বলছো? আমি তোমার কথা বলছি। তুমি কিভাবে আমাকে ইগনোর করছো সেটা কি আমি দেখছি না?
আমার ভালোবাসা তো গ্রহণ করেছো, কিন্তু কেন জানি মনে হচ্ছে মন থেকে গ্রহণ করতে পারোনি। তোমার মনে কিছু একটা চলছে, তাই নিজের ভালো নিজেই করছি। রুশান আর অরপা কাজী অফিসে আমাদের জন্য অপেক্ষা করছে। দর্শন, আমার মনে কিছু চলছে না। আর তাছাড়া তোমার বিহেভিয়ারে মনে হচ্ছে আমরা নিব্বা নিব্বি। এসব পাগলামির মানে হয় না। গাড়ি ঘুরাও, বাসায় যাব। অফিস করে ক্লান্ত লাগছে, বাসায় গিয়ে ফ্রেশ হতে চাই। তোমাকে পরে কল করব। দর্শন গাড়ি থামিয়ে দিল, তারপর অর্ষার দিকে তাকালো। আচ্ছা, তুমি কি চাইছো বলো তো? অর্ষা ওর দিকে ঘুরে সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি কি চাইছি জানতে চাও? আমি কি চাইছি? আমি চাইছি সবার কাছে সব খোলাসা হোক। তোমার আমার সম্পর্কের কথা, আমার সমস্যার কথা তোমার বাবা মা সব জানো। ওনারা যদি রাজি হয় তাহলে আমাদের বিয়ে হবে, এর আগে কিছু নয়। আমি আবেগে না ভেসে ভবিষ্যৎ নিয়ে ভাবছি। তুমি আর কিছু জানতে চাও? এই জন্য তুমি এমন করছো? হ্যাঁ, বিয়ে শুধু তোমার আর আমার মধ্যে সম্পর্ক সৃষ্টি করবে না, দুটো পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলবে। তাই দুটো পরিবারের মত থাকা জরুরি। আমার পরিবার থেকে কোনো বাধা আসবে না, কিন্তু তোমার পরিবার জানি না। সত্যিটা জানার পর ওনাদের কি রিয়েক্ট হবে। অর্ষা, এটা আমার আর তোমার পার্সোনাল ম্যাটার। এসবে কেন অন্যদের জড়াবো? পার্সোনাল হলেও অতি পার্সোনাল নয়। অন্তত তোমার বাবা মা এই পার্সোনাল ম্যাটারের মধ্যে আছে, তাই তোমাদের জানা জরুরি। ভবিষ্যতে এই নিয়ে কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। নিজেকে অনেক কষ্টে সামলিয়েছি, ভবিষ্যতে আর কোনো আঘাত সহ্য করার মতো শক্তি আমার মধ্যে অবশিষ্ট নেই। দর্শন ব্রেকে পা রেখে সিটে হেলান দিল। কিছুক্ষণ নীরব থেকে মোবাইল বের করে কল দিল রুশানকে। রুশান আর অর্পা আগেই কাজী অফিসে গিয়ে বসেছিল। হ্যালো, তোরা বাসায় চলে যা, আমরা আসছি না। সাথে সাথে কল কেটে দিল। অর্ষা মনে মনে খুশি হলেও দর্শনের মুখ দেখে ওর মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু কি করবে? হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে কষ্ট পাবে। শুধু কি ওর একার কষ্ট? দর্শন নিজের পরিবারও কষ্ট পাবে। তার চেয়ে ভালো না আগেই কষ্ট পাওয়া। দর্শন গাড়ি চালাচ্ছে, ওর মুখটা থমথমে। অর্ষার সাথে আর একটাও কথা বলেনি, একবারের জন্য তাকায়নি ওর মুখ পানে। অর্ষা হাঁসফাঁস করছিল কথা বলার জন্য, কিন্তু সাহস পায়নি। দর্শন যদি রেগে যায় ওর কথা শুনে, তাই চুপচাপ শুধু অসহায় মুখ করে ওর দিকে চেয়েছিল। অর্ষাকে বাসার সামনে ড্রপ করে দিল দর্শন। অর্ষা বাইরের দিকে একবার চেয়ে দর্শনের দিকে তাকালো। দর্শন দর্শন সামনের দিকে চেয়ে বলল, এখন কথা বলতে ইচ্ছে করছে না, তুমি ভেতরে যাও। অনেক বড় দায়িত্ব দিয়েছো আমাকে, সেটা পূরণ করতে হবে। অর্ষা কিছু বলতে চেয়েও বলতে পারল না। ধীরে ধীরে গাড়ি থেকে নামলো। দর্শনের দিকে আরেকবার তাকালো। সত্যিই কি অনেক বড় দায়িত্ব দিয়ে ফেলেছে? দর্শনকে কি এর জন্য অনেক সাফার করতে হবে? দীর্ঘশ্বাস ছেড়ে অর্ষা বাসায় ঢুকলো। দর্শন নিজেকে তৈরি করতে পারছে না। কি করে কিভাবে সবাইকে বলবে ব্যাপারটা, সেটা বুঝতে পারছে না। যদি ওর বাবা মা মেনে না নেয়, বিয়ের পর যদি জানতে পারতো তাহলে অন্যরকম ছিল। কিন্তু বিয়ের আগে যদি জানতে পারে তাদের ছেলে যাকে বিয়ে করতে চাইছে সে কখনো মা হতে পারবে না, তাহলে কোন মা বাবা মেনে নিতে চাইবে? দর্শনে কিছুই ভালো লাগছে না, মনটা কেমন উথাল পাথাল করছে। তাই বাসা থেকে বের হয়ে গেল। আয়ানদের বাড়ির বাইরে পায়চারি করছে আর বারবার গেটের দিকে তাকাচ্ছে। গাড়ির ওপর হেলান দিয়ে অর্ষাকে কল করলো। অর্ষা তখনই গেট খুলেছে। কল কেটে দিয়ে গেট খুলে বের হয়ে এলো। দর্শনকে দেখে ওর দিকে দৌড়ে এলো, সরাসরি গিয়ে পড়ল ওর বুকের মধ্যে। ওকে জড়িয়ে ধরে নিজের অশান্ত মনটা শান্ত করার প্রয়াস চালাচ্ছে। দর্শন ওকে বাসায় নামিয়ে দিয়ে যাওয়ার পর থেকেই মনটা কেমন করছে। দর্শনকে বুকের মাঝে আঁকড়ে ধরে রেখেই কাঁদো কাঁদো সুরে বলল, আমার কিচ্ছু ভালো লাগছে না। ইচ্ছে করছে তোমাকে নিয়ে পরিবার সমাজ সব কিছুর অগোচরে হারিয়ে যাই, যেখানে পরিবার সমাজ কোনো কিছুর ভয় থাকবে না, যেখানে ভালোবাসা ভালোবাসার মানুষ সবসময় একরকম থাকবে। দর্শন ওকে সোজা করে দাঁড় করিয়ে ওর গালে হাত রেখে বলল, আমারও তাই ইচ্ছে করছে। বাবা মাকে সব বলার চেয়ে আমার কাছে পালিয়ে যাওয়া অপশনটা ইজি লাগছে। বলতে পারো তুমি কি কাপুরুষ? তোমাকে হারানোর চেয়ে ভালো তো আমি কাপুরুষের তকমা গায়ে লাগিয়ে ফেলি, তাতেও যদি তোমাকে পাওয়া হতো। দর্শন ওকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, অর্ষা, আমি পারছি না এই চরম সত্যিটা আমার পরিবারকে জানাতে। ভয় হয় যদি তারা না মানে, আর তারা না মানলে তো আবার তুমি মানবে না। আচ্ছা, তাদের মানা না মানা কি খুব জরুরি? দর্শন, আমি বুঝতে পারছি, কিন্তু একটা ভয় তো আমাকেও গ্রাস করছে। তাই আমি চাইছি
ভয়ে ভয়ে জীবনটা না কাটিয়ে স্বচ্ছতা নিয়ে আগামীর দিনগুলো কাটাতে, তোমার পরিবারকে আমার মা হওয়ার ব্যাপারটা জানাতে। তখনই ওরা কারো গলা শুনতে পেল। পেছনে কেউ একজন খক খক করে কাশছে। কাশিটা ইচ্ছাকৃত সেটা বুঝতে পেরে দুজনেই সেদিকে ঘুরল। আয়ানকে দেখে অর্ষা হকচকিয়ে গেল। ওদের দুজনকে এভাবে একসাথে দেখে ও কি মনে করছে, কি বলবে ওকে? আয়ান এগিয়ে এলো অর্ষার দিকে, থমথমে মুখে বলল, আয়ান ভাইয়া, আমি আগে থেকেই তোদের ব্যাপারে জানি, তাই এই টপিকের কথা বলে বোর হতে চাই না। এখন যেটা বলছি শোন, তোর মাথায় কি কখনো বুদ্ধিশুদ্ধি হবে না? তোর মা হওয়ার চান্স 10%, কিন্তু তুই যেভাবে হায় হুতাশ করছিস, মানুষ 1%কে 100% করার জন্য প্রাণপণ চেষ্টা করে, আর তুই 10% হয়েও হাল ছেড়ে বসে আছিস। অবিশ্বাস্য। আর তুই সবাইকে বলে বেড়াতে চাস তুই মা হতে পারবি না। 10% কি কিছুই না? বর্ষা, নিজের উপর বিশ্বাস কেন হারাচ্ছিস? দর্শন ওদের কথার মাঝে বলল, ওয়েট কি 10%? অর্ষা বারবার শুধু বলে আসছে ওর মা হওয়ার সম্ভাবনা কম, কিন্তু 10% সেটা তো বলেনি। 10%ই আমার জন্য 100%। আয়ান ওর কথা শুনে আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ, এক্ষুনি তোমার বাবা মাকে এই ব্যাপারে বলো না, কারণ যতই হোক বাবা মা তো, তারা আবার কি ভাববে। আগে তোমার বিয়েটা হোক, তারপর আমার ট্রিটমেন্ট শুরু করো। একটা বাচ্চার জন্য তো এত বছর ভালোবাসার মিথ্যে হয়ে যেতে পারে না। আল্লাহর উপর ভরসা রাখো, সব সময় তাকে স্মরণ করো। তিনি কাউকে নিরাশা করবে না, চাওয়ার মতন চাইলে তিনিও ফিরিয়ে দিবেন না। অর্ষার দিকে আয়ান চেয়ে বলল, ওর কথা একদম কানে নিও না। তোমার বাবা মাকে ততটুক জানাও যতটুক জরুরি। তোমাদের পূর্ব পরিচিতির কথা, তোমাদের ভালোবাসার কথা, অর্ষার ফ্যামিলির পজিশন তো ওনারা জানেনি, তাই মনে হয় না ওনারা না করবেন। দিশা সব জানে, ও তোমাকে সাপোর্ট দিবে, চিন্তা করো না। দ্রুত আমার জিজু হয়ে যাও তো। আয়ান মজা করে দর্শনকে সাহস দিচ্ছে। দর্শন হারানো সাহস শক্তি হঠাৎ করেই ফিরে পেল। অর্ষার কাছে বিদায় নিয়ে দ্রুত বাড়ি চলে গেল। সবাই তখন খেতে বসেছে। ওর মা ওকে দেখে বলল, কি রে, তুই হুট করে কোথায় চলে গেলি? কতবার কল দিলাম, রিসিভ করলি না। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি, এমনি একটা কাজ ছিল তাই যেতে হয়েছিল। তাই বলে কল রিসিভ করবি না? টেনশন হয় না? ওর বাবা খেতে খেতে বলল, বাদ দাও দর্শন, তুমি ফ্রেশ হয়ে খেতে এসো। আমার ক্ষুধা লেগেছে তাই খেয়ে ফেলছি। সমস্যা নেই বাবা, তুমি খাও, আমি আসছি। দর্শন ফ্রেশ হয়ে এসে খেতে বসলো। খাওয়া শেষে উসখুস করতে লাগলো। ওর বাবা সোফায় বসে টিভি দেখছিল। দর্শন ওর বাবার পাশে গিয়ে বসলো। ওর বাবা ছেলেকে দেখে বেশ অবাক হলো। ইউএসএ থেকে আসার পর কখনো এভাবে পাশে বসেনি। খেয়ে দিয়ে রুমে চলে গেছে। ওর বাবা টিভির সাউন্ড কমিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবা? দিশা ওর বাবার কণ্ঠস্বর শুনে কান স্থির করে রাখলো। হ্যাঁ বাবা, আমি আসলে শুধু তোমাকে না, তোমাদের সবাইকে কিছু বলতে চাই। দর্শনের বাবা ওর মাকে ইশারা করে ডাকলো। তিনি বেশ বুঝতে পারছেন ছেলে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চায়। দর্শনের মা এসে বসলো। দিশা দূরে দাঁড়িয়ে রইল। দর্শন কিছুক্ষণ ইতস্তত করে বলল, আমি একটা গল্প বলি তোমাদের, আমার গল্প। কলেজে পড়ি তখন। পড়াশোনা ছাড়া অন্য কিছু তেমন বুঝি না আমি। এত না বোঝার মাঝে হুট করে স্বপ্নের মতো একটা মেয়ের প্রেমে জড়িয়ে গেলাম। মেয়েটা আমার মতো গোছালো ছিল না, কিন্তু আমার প্রতি খুব সিরিয়াস ছিল। আমি ওর মতামত, ওর চিন্তাভাবনাকে গুরুত্ব দিতাম কম, কারণ আমি মনে করতাম ও বাচ্চা মানুষ, বুঝে কম, ওর কথা কেন শুনবো। আর অপরদিকে নিজেকে বুঝবান, ম্যাচিওর মনে করতাম। ওর লাইফের ডিসিশন আমি নিতাম, কি করবে সেটাও ঠিক করে দিতাম। ওর নির্দ্বিধায় মেনে নিত, কারণ ওই যে আমার প্রতি ওর অনেক সিরিয়াস ছিল, সব কিছুর ঊর্ধ্বে প্রায়োরিটি দিত। শেষের দিকে আমার রেজাল্ট খারাপ হতে লাগলো, যদিও এতে ওর হাত ছিল না, ইনফ্যাক্ট কারো হাতই ছিল না। আমি বুঝতে পারছিলাম না কেন, ঠিক কী কারণে আমার সাথে এমন হচ্ছিল। ডিপ্রেশনে পড়ে যাই, ওর সাথে বিহেভিয়ার বদলাতে থাকে। এর সুযোগ অন্যরা নিতে লাগলো, সুযোগ আমি দিলাম আর কি। মেয়েটার কত সহ্য করবে, না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলি। অভিমানে দূরে সরে যায়, আমার রেজাল্ট খারাপ হয়। তোমাদের চিৎকার, চেঁচামেচি, কটু কথা আর দূরত্ব সব মিলিয়ে অসহায় হয়ে পড়ি, আর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। সবটা শুনে অভিমান ফুলে ছুটে আসেও। এতটাই হতবিহ্বল ছিল যে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছিল। অসাবধানতার কারণে অ্যাক্সিডেন্ট করে বসে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছিল। ডাক্তার ওর কন্ডিশন দেখে কিছুই বলতে পারছিল না, অথচ কেউ কিছুই জানতে পারেনি। একমাত্র মেয়ের এই অবস্থা। জীবনের অনিশ্চয়তা ওর বাবাকে দুর্বল করে ফেলে। মা মারা গেছে জন্মের সময়, বাবাই ছিল একমাত্র ভরসা, আশ্রয়স্থল। তিনি মেয়ের বেহাল অবস্থা মেনে নিতে না পেরে আকস্মিক পরপারে পাড়ি জমান। ও সম্পূর্ণ একা হয়ে যায়। তখনও কেউ কিছু জানতে পারিনি, জেনেছি 7.5 বছর পরে। দর্শন থামলো খানিক,
এই গল্পটা পরিচিত লাগছে ওর বাবা মা দুজনেরই। দর্শন ম্লান মুখে ওর বাবা আর মায়ের দিকে তাকালো। কি চেনা চেনা মনে হচ্ছে? গল্পটার নায়িকা আয়ানের খালাতো বোন অর্ষা, আমার ভালোবাসার মানুষের। আমি এত বছরে ওকে ভুলতে পারিনি, আর কখনো পারবো না। যেদিন ওকে হারিয়ে ফেলি সেদিনই আমার জীবন থেকে সমস্ত সুখ, হাসি, রং হারিয়ে গেছে। কেমন নির্বিকার একটা জীবনযাপন করছিলাম, মনে হতো বেঁচে থেকেও বেঁচে নেই। এত বছর পরে ওকে পেয়ে সব কিছু জীবন্ত হয়ে উঠেছে। বাবা মা, আমি ওকে বিয়ে করতে চাই, প্লিজ তোমরা অনুমতি দাও, নয়তো অর্ষাকে মানাতে পারবো না। সেই বাচ্চা মেয়েটা আজ আমার চেয়ে বেশি ম্যাচিওর হয়ে গেছে, তাই তোমরা প্লিজ অমত করো না। ও খুব ভালো মেয়ে, দেখেছো তো ওকে, ওর সাথে কথাও বলেছো। দর্শনের বাবা ছেলেকে উত্তেজিত হতে দেখে বলল, রিল্যাক্স, তুমি শান্ত হও, যাও গিয়ে শুয়ে পড়ো। আই হোপ নাস্তার টেবিলে সুখবর পাবে। দর্শন বাবার উপর ভরসা করে নিজের ঘরে চলে গেল। তারপর ওর বাবা মার বোনের বৈঠক চলতে লাগলো। এতদিন ধরে ছেলের নীরবতা আর বদলে যাওয়ার কারণ উদ্ঘাটন করতে কেবল সক্ষম হলো। প্রিয়া আর তিশা মিলে জোর করে অর্ষাকে শাড়ি পরাচ্ছে। দর্শনের বাবা মায়ের সাথে আজ প্রথমবার তো দেখা হচ্ছে না। আজ হঠাৎ শাড়ি পরে সেজেগুজে গেলে কি ভাববে? অর্ষার ভীষণ লজ্জা লাগছে, কিন্তু খালামণির কঠোর নির্দেশ শাড়ি পরতে হবে। শাড়ি পরেই আজ ওদের সামনে যেতে হবে। বেশি বেশি হয়ে যাচ্ছে। অর্ষা, এমন পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? এভাবে দাঁড়িয়ে থাকলে শাড়ি পরা সুন্দর হবে? প্রিয়ার দিকে বিরক্তি নিয়ে তাকালো অর্ষা। তোদের শাড়ি পরানো শেষ হবে না? এতক্ষণ লাগে একটা শাড়ি পরাতে? তুই ঠিক করে না দাঁড়ালে কি করে হবে? প্রিয়া আঁচলটা ঠিক করে দিচ্ছে। দিশা কুচিটা হাত দিয়ে ধরে ঠিক করে দিল। ওকে সাজিয়ে আয়নার সামনে নিয়ে প্রিয়া বলল, মাশাআল্লাহ, কেউ চোখ সরাতে পারবে না। আয়, মেকআপ করিয়ে দেই। আটা ময়দা ছাড়া ওনারা আমাকে দেখেছে, তাই এসব মেখে ওখানে গিয়ে লাভ নেই। ধুর, তিশা চলো তো, ও নিজে নিজে সাজুক অথবা বসে থাক। ওরা যেতেই অর্ষা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। শাড়িতে ভালোই লাগছে। মেকআপ যে ও করে না তা নয়, কিন্তু আজ লজ্জা লাগছে দর্শনের বাবা মায়ের সামনে মেকআপ করে যেতে। যদি ভাবে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে, তাই নর্মাল সাজেই যাবে। ও নিজে টুকটাক সাজগোজ করে নিল। অর্ষা নার্ভাসনেস নিয়ে নিচে গেল। দর্শনের বাবা মা চা খেতে খেতে অর্ষার খালা খালুর সাথে কথা বলছে। অর্ষাকে দেখে দর্শনের পাশে বসতে বলল। অর্ষা দর্শনের পাশে বসতেই দর্শনের মা হাসতে হাসতে বলল, দেখেছো কি ভুল করেছিলাম? নিজের ছেলের পছন্দ করা মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য ঘটকালি করছিলাম। ভাগ্যিস কথা আগায়নি, তাহলে আমার ছেলে যে কি হতো। বলেই আবার হাসতে লাগলো। সাথে সবাই হাসছে। দর্শনের বাবা চায়ে চুমুক দিয়ে বলল, তবু তো তখন তোমার ছেলে মুখ খুলেনি, চুপচাপ শুনে গেছে। এই দাঁড়াও দাঁড়াও, অর্ষার তো আবার ডাক্তার ছেলে পছন্দ না, এখন উপায়? অর্ষার খালু বলল, তাহলে আর কি করার, বিয়ে ক্যান্সেল। আপনার ছেলে তো আর আমাদের মেয়ের জন্য প্রফেশন চেঞ্জ করবে না। অর্ষা আর দর্শন লাজুক ভঙ্গিতে একে অপরের দিকে তাকালো। সবাই ওদের নিয়ে মজা করছে, তবে অর্ষার মনে এখনো সেই চিন্তা রয়ে গেছে। বারবার আয়ানের দিকে তাকাচ্ছে। আয়ান চোখের ইশারায় বারবার ওকে শান্ত হতে বলছে। অবশেষে অর্ষা আর দর্শনের বিয়ের ডেট ফিক্সড হলো। আয়ান আর দিশার বিয়ে যেদিন হবে সেদিন। দুই ভাই বোনের বিয়ে একদিনই হবে। অর্ষা আর দর্শন ছাদে একসাথে দাঁড়িয়ে আছে। দর্শন খুশিতে ওকে জড়িয়ে ধরতে গেল। অর্ষা মন খারাপ করে বলল, দর্শন, আমার টেনশন হচ্ছে। আসল বিষয়টা এভাবে এড়িয়ে যাওয়ার উচিত হলো? ও অর্ষা, তুমি সব বিষয় নিয়ে অধিক পরিমাণে চিন্তা করো। এখন এসব নিয়ে ভেবো না, সব ঠিক হবে। এখন আমাকে জড়িয়ে ধরে একটু ভালোবাসো তো। বলেই দর্শন অর্ষাকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে। দর্শন, অর্ষা, দিশা আর আয়ানের বিয়েতে তোড়জোড় শুরু হয়ে গেছে। বিয়ের কেনাকাটা শেষ। দর্শন শুধু চাইছে বিয়েটা যেন ভালো মতো হয়ে যায়, কেউ যেন কোনো বাধা সৃষ্টি করতে না পারে। অর্ষার খুশি যেন কেউ কেড়ে নিতে না পারে। ওকে কথা দিয়েছে অনেক সুখে রাখবে, ওর চোখে কখনো পানি আসতে দেবে না। অর্ষা কিছুক্ষণ পর ওকে কল করে উচ্ছ্বাসিত কণ্ঠে বিয়ের কেনাকাটা, সাজগোজ, কি কি প্ল্যান করছে এসব নিয়ে কথা বলে। মনে হচ্ছে আগে সে উচ্ছ্বাসিত অর্ষা। এই দর্শন, লেহেঙ্গা তোমার পছন্দ হয়েছে? দর্শন মৃদু হেসে বলল, তোমার পছন্দ হলেই হবে। তোমার বিয়ে তোমার পছন্দের সব পড়বে। তাতে কি, পড়ছি তো তোমার জন্য, তাই তোমার পছন্দটাই জরুরি। তোমার পছন্দ না হলে এত সাজগোজ সব বৃথা। সাজগোজ এমনিতেও সব বৃথা যাবে। অর্ষা চোখ বড় বড় করে বলল। কেন কেন? দর্শন বাঁকা হেসে বলল,
বাসর ঘরে ঢোকার পর কিছু থাকবে নাকি? অর্ষা চোখ বড় বড় করে। শয়তান, ফোন রাখো তুমি, তোমার সাথে কথা নাই। অর্ষা কল কেটে দিল। দর্শন ফোনের দিকে চেয়ে মিটমিট করে হাসছে। এসব না বললে অর্ষাকে থামানো যেত না। হাসপাতালে আছে, কাজের কত চাপ, কিন্তু অর্ষার কথাই শেষ হচ্ছে না। ওর ইচ্ছে থাকা সত্ত্বেও দায়িত্বের কাছে ইচ্ছে কিছুই না। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। দুই পরিবার একসাথে বিয়ের কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, কেননা প্রতিপক্ষে ছেলে মেয়ে দুজন আছে। সকল কাজের সুবিধার্থে হলুদ যার যার মতো হলেও বিয়ের অনুষ্ঠান একসাথে হচ্ছে। দিশা আর অর্ষা একসাথে বউ সাজছে। অর্পার খুব কষ্ট হচ্ছে। ওর বিয়েটা যদি এই চান্সে হয়ে যেত কত মজা হতো। এ নিয়ে রুশানের সাথে ওর ঝগড়া লেগেছে কয়েকবার। রুশান বারবার বুঝিয়েছে সবার বিয়ে একসাথে হলে মজাটা কম হতো। ওদের বিয়ে হবে, আরেকবার মজা করতে পারবে। অর্ষা আর দিশা লাল বেনারসি পরে ভারী গয়না পরে বরেদের জন্য অপেক্ষা করছে। ওরা হাসি হাসি মুখ করে নিজেদের মধ্যে কথা বলছে। অর্ষার খালা দূর থেকে দেখে চোখের পানি মুছছে। আজকে উনি অনেক খুশি। ছেলের বিয়ের খুশির চেয়ে অর্ষার বিয়ে হচ্ছে এটা দেখেই ওনার চোখ জুড়িয়ে যাচ্ছে। বাবা মা মরা মেয়েটাকে আর কষ্ট পেতে হবে না। ওর চোখে আর পানি আসবে না। নতুন একটা পরিবার পাবে, ভালোবাসার মানুষ পাবে। বিয়ে পড়ানো শেষে দুই পরিবারের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কেননা দুই পরিবারই তাদের পুত্রবধূকে আমন্ত্রণের পাশাপাশি মেয়েদের বিদায় দিয়েছে। তাদের মেয়েরা অন্য কারো ঘরের আলো হয়ে চলে যাচ্ছে। ফুলে ফুলে সাজানো ঘরে অর্ষা বসে আছে। মনে হচ্ছে ও ফুলের রাজ্যের রাজকন্যা। চারিদিকে বিস্ময় নিয়ে দেখছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। 1 বছর আগেও ভাবেনি জীবনে কখনো এই দিনটা আসবে। যাকে ভালোবেসেছিল তাকেই নিজের করে পাবে। দরজা খোলা শব্দ পেয়ে অর্ষা ভাবনা বাদ দিল। হালকা আলোয় দর্শনকে দেখতে পাচ্ছে। অর্ষা বিছানা থেকে নেমে দাঁড়ালো। দর্শনকে দেখে ওর চোখ বেয়ে পানি পড়ছে। কেন জানে না, ওকে দেখে হঠাৎ কান্না পেয়ে গেল। দর্শন হঠাৎ ওকে কাঁদতে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। বিচলিত হয়ে ওর চোখ মুছতে গেলে অর্ষা ওকে থামিয়ে দিল। তোমাকে আর একটু দেখি দর্শন। অর্ষা আবার কাঁদতে লাগলো। কাঁদছো কেন? অর্ষা গালে হাত রেখে মুখমণ্ডল ছুঁয়ে দিয়ে বলল। সবকিছু আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। দর্শন ওর হাতটা বুকের বাম পাশে রেখে আলতো চাপ দিয়ে বলল। এখন ফিল করো জলজান্ত মানুষের হার্টবিট। আমি স্বপ্ন নই, আমি তোমার বাস্তবতা। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? কখনো আমাকে কষ্ট দিবে না তো? দূর পাগলি, ছেড়ে দেওয়ার জন্য কি বিয়ে করেছি? জীবনে সব পাবো, কিন্তু অর্ষাকে হারালে কোথায় পাবো? একবার হারিয়ে শিক্ষা হয়ে গেছে, আর হারাতে চাই না, শুধু ভালোবাসতে চাই। বাসর ঘরে কান্নাকাটি কেন? চোখের পানি মুছো। দর্শন আলমারি খুলে একটা বক্স বের করে অর্ষার কাছে এলো। অর্ষা বক্সটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। বক্সের ওপর একটা লাল গোলাপ। অর্ষা বক্সটা খুলে দুটো নূপুর পেল। হাতে তুলে বিস্ময় নিয়ে দর্শনের দিকে তাকালো। দর্শন মুচকি হেসে বলল। আমি চাই এগুলো সবসময় তোমার পায়ে ঝনঝন আওয়াজের ঝড় তুলুক, আর সেই ঝড়ে আমি মাতোয়ারা হই। দর্শন নূপুর দুটো ওর পায়ে পরিয়ে দিল। তারপর পকেট থেকে আরেকটা বক্স বের করে অর্ষাকে দেখালো। অর্ষা বক্সটা নিয়ে দেখতে চাইলে দর্শন বক্সটা সরিয়ে ফেলে বলল।